Hello students, I hope you're fine. Today I'm going to analyze the poem On Killing a Tree by G.F. Patel. First we should know about the poet G.F. Patel. G.F. Patel is an important figure in the history of modern Indian poetry in English. He is a poet, playwright and painter as well as a doctor by profession. গিএফ প্যাটেল ভারতে ইংলিশ কবিতার ইতিহাসে অন্যতম একজন গুরুত্বপূর্ণ কবি। পেশায় তিনি চিকিৎসক ছিলেন। এছাড়াও গিএফ প্যাটেল ছিলেন কবি, নাট্যকার এবং একজন চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন ইন 1940 ইন মুম্বাই। তিনি 1940 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। হিজ পোয়েমস শো এ পাওয়ারফুল অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। তার কবিতাগুলি প্রকৃতি পরিবেশগত সচেতনতা প্রকাশ করে। হি হ্যাজ রিটেন 3 ভলিউমস অফ পোয়েট্রি, পোয়েমস, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি, মিরর্ড মিররিং। These 3 books of poetry establish him as a poet of modern sensibility. তিনি 3টি কবিতার বই লিখেছেন। 3টি কবিতার বইয়ের সংকলন লিখেছেন। এগুলি কালেকশন অফ পোয়েমস। পোয়েমস, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি এবং মিরর্ড মিররিং। এই 3টি কবিতার বই তাকে আধুনিক ভাবধারার কবি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। এবার কবিতাটির থিম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই কবিতাটি অরণ্য নিধন তথা গাছপালা কাটা বা ডিফরেস্টেশনের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা বহন করছে। মানুষেরা প্রকৃতি বা পরিবেশের ওপর যে অত্যাচার করছে সেটাই কবিতাটি প্রকাশ করছে। কবি এই কবিতায় ছবির মতো নিখুঁতভাবে একটি গাছ কাটার বর্ণনা করেছেন। কবি এখানে গাছ কাটাকে একটি জীবন্ত প্রাণের হত্যা বলে বর্ণনা করেছেন। গাছটিকে ধীর গতিতে ধ্বংস করা হচ্ছে। আমরা যখন গাছ কাটার কথা বলি তখন আমরা কাট কথাটার ইউজ করি, কিন্তু কবি এখানে গিএফ প্যাটেল কাটিং শব্দের বদলে কিলিং কথাটির ইউজ করেছেন। এই কিল ওয়ার্ডটি একটি মানুষ বা প্রাণীকে হত্যা করার জন্য ইউজ করা হয়। কবি গিএফ প্যাটেল কিল কথাটির ইউজ করেছেন এই কারণে যে গাছেদেরও প্রাণ আছে। গাছেদের শুধু কেটে ফেলা হয় না, তাদেরকে হত্যা করা হয়। আমরা জানি যে জগদীশচন্দ্র বোস প্রমাণ করেছিলেন যে গাছেদের প্রাণ আছে। এই কবিতায় কবি তুলে ধরেছেন প্রকৃতির প্রতি মানুষের নৃশংস অত্যাচার, উদাসীনতা। এটি প্রকাশ করতে তিনি আয়রনির আশ্রয় নিয়েছেন। কবিতাটি আয়রনিক্যাল বা শ্লেষাত্মক। মানুষ নিজেই তার প্রিয় বন্ধু গাছদেরকে খুন করছে বা হত্যা করছে, এটাই এখানে শ্লেষ। কবি এমনভাবে কবিতাটি লিখেছেন যেন মানুষ গাছকে একটি স্বার্থপর পরজীবী মনে করছে, যে কিনা শুধু সূর্যালোক, বাতাস, জল শোষণ করে পৃথিবীর সমস্ত পুষ্টি খেয়ে বেঁচে থাকে। তিনি বলছেন যে এই কারণে গাছগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলতে হবে, গাছগুলোকে উপড়ে ফেলতে হবে, তাদের শেকড়কে উন্মোচন করে গাছকে শুকিয়ে মেরে ফেলতে হবে, যাতে গাছটি কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যেতে না পারে। কবি তীব্র শ্লেষ এবং বিদ্রূপের ব্যবহার করেছেন এই কবিতায়, এবং তার বক্তব্যকে তুলে ধরার জন্য তিনি এই আয়রনি এবং সার্কাজমের ইউজ করেছেন, অর্থাৎ শ্লেষ এবং বিদ্রূপের ইউজ করেছেন। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, খাদ্য দেয়। গাছ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না। তবুও মানুষ নিজের লোভের বশে স্বার্থসিদ্ধির জন্য গাছগুলোকে ধ্বংস করে চলেছে। এর প্রতিবাদে কবির কণ্ঠ সোচ্চার হয়ে উঠেছে অন কিলিং এ ট্রি কবিতায়। সেই জন্যই তিনি গ্রিন মুভমেন্টে জয়েন করেছিলেন, এবং গ্রিন মুভমেন্টের উদ্দেশ্য ছিল প্রকৃতি পরিবেশের ওপর মানুষের নির্মমতা, নৃশংসতা এর বিরুদ্ধে প্রতিবাদ করা। এই কবিতায় লাইনগুলির মধ্যে কোনো ছন্দের মিল নেই। এই ধরনের কবিতাকে বলা হয় ফ্রি ভার্স। এবার কবিতাটি রিসাইটেশন করে নিয়ে তারপর আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন স্টার্ট করব। It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves.
So hack and chop, but this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely out from the earth cave, and the strength of the tree exposed, the source white and wet, the most sensitive hidden for years inside the earth. Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. It takes much time to kill a tree, not a simple jab of the knife will do it. একটা গাছকে মেরে ফেলা সহজ কাজ নয়, এর জন্য অনেক সময় ও চেষ্টা দরকার। শুধুমাত্র একটা ছুরির আঘাতে গাছ কাটা যায় না। জ্যাব মিন্স শর্ট থ্রাস্ট বা জোরালো আঘাত। গাছটিকে একটি নাইফ বা ছুরির আঘাতে হত্যা করা যায় না, কারণ এই গাছটি অত্যন্ত ধীরে ধীরে পৃথিবী থেকে পুষ্টিকর খাদ্য বা উপাদান গ্রহণ করে বড় হয়েছে। It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. ফিডিং আপন ইটস ক্রাস্ট মানে গাছটি বড় হয়েছে ভূপৃষ্ঠ থেকে পুষ্টি বা রসদ সংগ্রহ করে। ক্রাস্ট মানে ভূপৃষ্ঠ বা পৃথিবীর উপরিতল। বছরের পর বছর ধরে গাছ সূর্যের আলো, বাতাস, জল শোষণ করেছে এবং তার নিজের কুষ্ঠরোগাক্রান্ত ব্যক্তির চামড়ার মতো ছাল থেকে সে নতুন নতুন পাতা গজিয়েছে। লেপ্রাস মিন্স রিলেটিং টু লেপ্রোসি, কুষ্ঠরোগ। স্প্রাউটিং মিন্স গ্রোয়িং বা গজানো। কবি গাছের ছালকে বর্ণনা করেছেন কুষ্ঠরোগগ্রস্ত শব্দটি ব্যবহার করে। এই অ্যাডজেক্টিভটি গাছের ছালের খসখসে এবং বিবর্ণ অবস্থাকে তুলে ধরে। একটি গাছের ছাল খুব অমসৃণ ফাটা ফাটা হয়। একজন কুষ্ঠরোগাক্রান্ত ব্যক্তির চামড়াও একই রকম দেখতে হয়। কুষ্ঠরোগাক্রান্ত ব্যক্তির চামড়ার সাথে একটি গাছের ছালের বা বাকলের তুলনা করা হয়েছে। এই রকম ছাল থেকে কবি বলছেন যে গাছ নতুন পাতার সৃষ্টি করছে। স্প্রাউটিং লিভস মানে নতুন পাতা গজানো। এই রকম বিবর্ণ ছাল থেকে নতুন পাতা গজিয়ে উঠছে। So hack and chop, but this alone won't do it. Not so much pain will do it. তাহলে ছুরির আঘাতেও গাছ কাটা যাবে না, তাহলে কুঠার দিয়ে গাছটিকে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। কিন্তু এই কাজটিও গাছকে কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারবে না। এতটা যন্ত্রণা, ব্যথা দিলেও গাছকে মেরে ফেলা যাবে না। বারবার আঘাতের কোপ গাছকে ব্যথা দেয়, কিন্তু পুরোপুরি মেরে ফেলতে পারে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. একটি গাছের গায়ে একটি কুঠার দিয়ে আঘাত করলে যে রস নিঃসৃত হয়, সেই রসটিকে কবি মানুষের রক্তক্ষরণের সাথে তুলনা করেছেন। এই জন্যই তিনি এই ব্লিডিং বার্ক এই কথাটার ইউজ করেছেন। অর্থাৎ একটি মানুষের শরীরে যদি একটা ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়, তাহলে শরীর কেটে যেমন রক্ত বের হয়, ঠিক তেমনি গাছকে কুঠার দিয়ে কোপালে কাণ্ড থেকে এক ধরনের সাদা রঙের একটি রস নিঃসৃত হয়। কবি বলছেন যে এই রক্তাক্ত ছালটি নিজে নিজেই সেরে উঠবে। হিল মানে হচ্ছে সেরে ওঠা। কবি বলছেন এবং মাটির একদম কাছ থেকে পুনরায় জন্মাবে কুঞ্চিত বা কোঁচকানো সবুজ কচি পাতা। গ্রিন টুইগস মানে হচ্ছে সবুজ কচি পাতা।
কেটে ফেলা গাছের বাকি অংশ থেকে সবুজ কচি পাতা জন্মাবে। মিনিয়েচার বাউস বলতে বোঝাচ্ছে গাছের বড় ডালপালার ছোট বা সংক্ষিপ্ত রূপ। কবি এখানে কচি পাতাকে বলছেন মিনিয়েচার বাউস বা গাছের বড় ডালপালার ছোট রূপ। তিনি এগুলোকে মিনিয়েচার বাউস বলেছেন কারণ এই কচি পাতাগুলোর বৃদ্ধি যদি বন্ধ না করা হয় তাহলে ছোট ছোট নরম কচি পাতা বড় হয়ে আবার আগের বড় ডালপালা পরিপূর্ণ বিশাল গাছে পরিণত হবে। No, the root is to be pulled out of the anchoring earth. এইভাবে গাছকে ধ্বংস করা যাবে না, গাছটির শিকড়টাকে পুরোপুরি উপড়ে ফেলতে হবে। অ্যাঙ্কার কথার মানে নোঙর। অ্যাঙ্কারের সাহায্যে যে কোনো জাহাজ বা নৌকো সমুদ্র বা নদীতে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। কবি মনে করছেন এই গাছের শিকড় হচ্ছে গাছের নোঙরের মতো, এই জন্য তিনি অ্যাঙ্কারিং আর্থ এই কথাটির ইউজ করেছেন বা এই এক্সপ্রেশনটির ইউজ করেছেন। এই গাছের শিকড় পৃথিবীর মাটির মধ্যে ধীরভাবে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, তাই সেই শিকড়কে উপড়ে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট or pulled out entirely out from the earth cave. গাছটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে হবে এবং টেনে তুলতে হবে, ছিঁড়ে নিতে হবে শিকড় সমেত গাছটিকে, শিকড় সমেত গাছটাকে তুলে ফেলতে হবে পৃথিবীর মাটি থেকে। যদি একটা গাছকে তুলে নেওয়া হয় মাটি থেকে তাহলে সেখানে একটা বিশাল বড় গর্ত বা পিটের সৃষ্টি হয়, সেখানে একটা গুহার মতো ফাঁকা স্থান দেখা যায়। এই জন্যেই কবি এখানে আর্থ কেভ এই কথাটির ইউজ করেছেন। এখানে আর্থ কেভ বলতে ভূত্বকের ভেতরে সেই গুহার মতো স্থানটিকে বোঝায় যেখানে গাছের শেকড়গুলি বিস্তার লাভ করে গাছটিকে সুদৃঢ়ভাবে ধরে রাখে। And the strength of the tree exposed, the source white and wet, the most sensitive, hidden for years inside the earth. এবং এটা করলে গাছের প্রকৃত শক্তি সকলের সামনে উন্মোচিত হয়ে পড়বে, গাছের শক্তির উৎস বা সোর্সটা বেরিয়ে পড়বে। গাছের শিকড়কে এখানে সোর্স বলা হয়েছে। গাছের শিকড় সাধারণত সাদা এবং ভেজা ভেজা থাকে। এই শিকড় হলো গাছের দৃঢ়তার উৎস। শিকড়টি সাদা কারণ এটি সূর্যের আলো পায় না এবং ভিজে কারণ এটি ভূত্বকের অভ্যন্তরে স্যাঁতসেঁতে অংশের সংস্পর্শে থাকে। তাই গাছের সবথেকে সংবেদনশীল বা সেন্সিটিভ অংশ যেটা লুকোনো বছরের পর বছর ধরে মাটির ভেতরে, অর্থাৎ গাছের এই শেকড়কে এটিকে বলা হয়েছে সবচেয়ে সেন্সিটিভ বা সংবেদনশীল অংশ। কবির মতে মূল হলো গাছের সবথেকে অনুভূতিপ্রবণ অংশ। এটিকে হিডেন বলা হয়েছে কারণ এটি পৃথিবীর মাটির ভেতরে বা ভূ অভ্যন্তরে বিকশিত হওয়ায় সকলের দৃষ্টির অগোচরেই থেকে যায়। Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. তারপর সেই শেকড় সমেত গাছটিকে সূর্যের রোদে পুড়িয়ে শুকিয়ে ফেলতে হবে এবং দম বন্ধ করে দিতে হবে। এখানে লক্ষ্য করার মতো বিষয় যে সেই সূর্যালোক ও বাতাস যা গাছটি বেড়ে ওঠার জন্য শোষণ করে সেটি এখন তাকে শুকিয়ে দিচ্ছে। সেই সূর্যের আলো তার চামড়াকে পুড়িয়ে দিচ্ছে। সূর্যের আলো বাতাসে গাছের রং বাদামি হয়ে যাবে, গাছের শরীরটি শক্ত হয়ে যাবে। ব্রাউনিং মানে হচ্ছে বাদামি রঙের হয়ে যাওয়া, আর হার্ডিনিং মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া। স্কর্চিং মানে হচ্ছে সূর্যের রোদে পুড়ে যাওয়া, আর চোকিং মানে দম বন্ধ হয়ে যাওয়া। গাছটি যন্ত্রণায় বেঁকে যাবে, ব্যথায় কাতরাবে, শুকিয়ে যাবে। গাছটিকে সূর্যের চড়া রোদের মধ্যে ফেলে রাখা হবে যতক্ষণ না এটি বাদামি হয়ে বিকৃত শুকনো নিরস না হয়। তারপরে আমাদের আসল উদ্দেশ্য সফল হবে। দেন ইট ইজ ডান, মানে আমাদের আসল যেটা পারপাস বা উদ্দেশ্য, যে গাছটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া, সেইটা লাস্টে সফল হবে।
টুইস্টিং মানে হচ্ছে বেঁকে যাওয়া, আর হুইদারিং মানে হচ্ছে পুরোপুরি শুকিয়ে যাওয়া। এই অন কিলিং এ ট্রি কবিতার মধ্য দিয়ে কবি গিএফ প্যাটেল একটি সুন্দর মেসেজ দিয়েছেন আমাদেরকে। কবি কবিতায় আমাদের মধ্যে প্রকৃতি বা নেচারের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ জাগানোর চেষ্টা করেছেন। এর জন্য কবি একটি গাছ কাটার নৃশংস হিংসার চিত্রকে খুব সুন্দরভাবে চিত্রিত করেছেন। কবি দেখিয়েছেন একটি গাছ কিভাবে তাকে মেরে ফেলার সমস্ত সাধারণ চেষ্টাকে কাটিয়ে ওঠে। এটি আমাদেরকে ইন্সপায়ার করে বা অনুপ্রাণিত করে এবং সমস্ত প্রতিকূলতা বা বাধা বিপত্তিকে পার করার মানসিক শক্তি দেয়। আর সর্বোপরি কবি এই কবিতার মধ্য দিয়ে ডিফরেস্টেশন বা বৃক্ষ নিধনের বিরুদ্ধে আমাদের সংবেদনশীল করে তুলেছেন, সচেতন করে তুলেছেন এবং নিজেদের জন্য গাছ লাগিয়ে প্রকৃতিকে রক্ষা করার আবেদন জানিয়েছেন।